ইমিউনিটি কি একদম যদি শুরু থেকে শুরু করা যায় তাহলে কি বলবেন আপনি? ইমিউনিটি হচ্ছে আমাদের বডির সেলফ ডিফেন্স মেকানিজম। তো বডি এটা ডিসাইড করে যে কোনটা বাইরের বা পার্শ্ববর্তী এবং কোনটা বডির নিজস্ব, সেই ডিসিশন মেকিংয়ের ক্যাপাবিলিটি হচ্ছে ইমিউনিটি। আমরা অনেকেই কিন্তু অটো ইমিউন এই কথাটার সাথে খুব একটা পরিচিত নই। তো সেই ব্যাপারে আপনি কি বলবেন? মানে অটো ইমিউনটা কিভাবে কাজ করছে আমাদের শরীরে? অটো ইমিউনিটিতে এই ব্যালেন্সটা চলে যায়। শরীর এই আইডিয়াটা করতে পারে না যে কোনটা তার সম্পূর্ণ সেলফ এবং কোনটা তার বাইরে। তো সেক্ষেত্রে সেই নিয়ন্ত্রণটা হারিয়ে যাওয়ার জন্য শরীরের যে কোনো অঙ্গকে ও বাইরের বলে ভেবে অ্যাটাক করে দেয়। আর এই যে কোভিডের পর আমাদের অটো ইমিউন ডিজিজ সম্পর্কে আমরা একটু বেশি জানছি। প্রচুর মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন। কোভিডের আগে যতটা না শুনতাম, কোভিডের পর যেন মনে হচ্ছে যে সংখ্যাটা একটু বেড়ে গেছে। এটার কি কারণ হতে পারে? মানে এটার সাথে কি কোভিড রিলেটেড? কোভিডের পরবর্তী ক্ষেত্রে অটো ইমিউন ডিজিজের সার্জ এটা খুবই কমন এবং এটার পেছনে এভিডেন্স আছে। যে কোনো রকম রিউমাটয়েড আর্থারাইটিস কোভিডের আগে যার খুব কন্ট্রোলে ছিল তার হট করে বেড়ে গেছে, বা লুপাস যার আগে কন্ট্রোলে ছিল তার খুব হট করে বেড়ে গেছে। তো এগুলো এভিডেন্স ওয়াইজ দেখা গেছে যে ইমিউনিটিটা আরও ডিসরেগুলেটেড হয়ে গেছে। আমাদের সাথে রয়েছেন ডক্টর সায়ন মুখার্জি, এমডি মেডিসিন, ডিএম রিউমাটোলজি এবং আর.এন. টেগোর হসপিটালে এখন উনি বর্তমানে একজন কনসালটেন্ট রিউমাটোলজিস্ট পদে কর্মরত। নমস্কার, দ্য রিউমাটোলজি পডকাস্টে আপনাদের স্বাগত। আজ আমরা কথা বলবো ইমিউনিটি, অটো ইমিউনিটি এবং অ্যালার্জির নানান প্রশ্ন নিয়ে। আমাদের সাথে রয়েছেন ডক্টর সায়ন মুখার্জি, এমডি মেডিসিন, ডিএম রিউমাটোলজি এবং আর.এন. টেগোর হসপিটালে এখন উনি বর্তমানে একজন কনসালটেন্ট রিউমাটোলজিস্ট পদে কর্মরত। ডক্টরবাবু, প্রথমেই আপনাকে জানাই নমস্কার। স্বাগত। কেমন আছেন? ভালো আছে। আচ্ছা, আজকে যেহেতু আমাদের আলোচনার বিষয় ইমিউনিটি, অটো ইমিউনিটি এবং অ্যালার্জি, প্রথমেই যে বিষয়টার মধ্যে আমার মনে হচ্ছে প্রশ্ন করা দরকার এবং যেটা নিয়ে মানুষের মনে প্রচুর প্রশ্ন, সেটা হচ্ছে ইমিউনিটি। ইমিউনিটি কি একদম যদি শুরু থেকে শুরু করা যায় তাহলে কি বলবেন আপনি? তো বেসিক্যালি ইমিউনিটি হচ্ছে আমাদের বডির সেলফ ডিফেন্স মেকানিজম। তো বডি এটা ডিসাইড করে যে কোনটা বাইরের বা পার্শ্ববর্তী এবং কোনটা বডির নিজস্ব, সেই ডিসিশন মেকিংয়ের ক্যাপাবিলিটি হচ্ছে ইমিউনিটি। হুম। সো নর্মাল এটা একটা সিস্টেম, যেরকম আমরা হার্ট, লাং, কিডনি বিভিন্ন রকম অর্গানের কথা জানি, তাদের বিভিন্ন রকম সিস্টেম আছে। তো ইমিউনিটি এই সবগুলোকে কানেক্ট করে রাখে। তার হুম। মানে বডির মধ্যে যে কোনো রকম যদি অপ্রয়োজনীয় জিনিস এন্ট্রি নেয় তাকে অ্যাটাক করার ক্ষমতা রাখে, হুম। বডির নিজস্ব তৈরি জিনিসগুলোকে বাঁচিয়ে রাখার মতো ক্ষমতা রাখে। তো হুম। ইট ইজ এন সেলফ ডিফেন্স মেকানিজম। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ অনেকেই ভাবি যে ইমিউনিটি কম, খুব সর্দি কাশি হচ্ছে, তাহলে রাত্রেবেলা একটু রসুন কুচো করে মধুর মধ্যে ভিজিয়ে রাখো, পরের দিন সকালে খালি পেটে খাও। বা আচ্ছা, ইমিউনিটি কম, তাহলে কাঢ়া বানিয়ে খাও। তো এইগুলো আপনার ডাক্তারি ভাষায় কতটা সঠিক বলে আপনি মনে করেন? দেখুন, যেটা বলতে গেলে কি, ইমিউনিটি বুস্টিং মেকানিজম খুব ফুলপ্রুফ নয়। হুম। তো অ্যাজ সাচ নর্মাল ব্যালেন্স ডায়েট, নর্মাল হেলদি লাইফস্টাইল হুম। এবং এক্সারসাইজেস, এগুলো প্রত্যেকটি দরকার। সেটা একটা হেলদি ইমিউন সিস্টেম গড়ে তোলার পেছনে থাকে। কিন্তু কোনো স্পেসিফিক খাবার বা কোনো স্পেসিফিক দ্রব্যে যে আমাদের ইমিউনিটি চেঞ্জ হবে কি হবে না, এর পেছনে কোনো ডিরেক্ট এভিডেন্সেস আমাদের কাছে নেই, বা সেরকম কোনো সায়েন্টিফিক পেপার আমাদের কাছে থাকে না হুম। যার থেকে আমরা ডিরেক্টলি কোট করতে পারি যে এটা আপনি খেলে হয়তো আপনার ইমিউন সিস্টেম অ্যাক্টিভ হয়ে যাবে, এটা আপনি খেলে হয়তো আপনার ইমিউন সিস্টেম এই রোগ থেকে প্রতিরোধ ক্ষমতা দেবে। ইউজুয়ালি প্রত্যেকটি মানুষের বা প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালের একটা নির্দিষ্ট লেভেল অফ ইমিউনিটি থাকে এবং হুম। সেটাই তাদেরকে বাকি ইনফেকশন থেকে বা বাইরের যে কোনো রকম রোগ থেকে বাঁচিয়ে রাখে। তার মানে ইমিউনিটি বলতেই কি সেটা প্রতিরক্ষা, মানে আমার শরীরকে প্রতিরক্ষা করছে ইমিউন সিস্টেম? হ্যাঁ, প্রতিরক্ষা হচ্ছে ওয়ান অফ দ্য পার্ট। হুম। তো তার মানে শুধুমাত্র যে প্রতিরক্ষা করছে সেটা নয়, আচ্ছা। এটা বডির বিভিন্ন অর্গ্যান এবং সিস্টেমগুলোকেও কানেক্ট করে রাখছে। হুম। প্রত্যেকটি অর্গ্যান এবং সিস্টেমের যে হেলদি বিইং বা একভাবে থাকা এবং সামঞ্জস্যভাবে কাজ করা, এবং কোনো দরকার হলে বা কোনো অর্গ্যানে যদি কোনো রকম ক্ষয় বা কিছু হয় সেটাকে রিপেয়ার করা, সেটাও হুম। ইমিউনিটির কাজ। আচ্ছা, বেশ। এবার এই যে ইমিউনিটি এবং তার পাশাপাশি আমরা শুনছি অটো ইমিউন। এই ইমিউনিটির পাশাপাশি যদি অটো ইমিউনের বিষয় বলতে হয়, কারণ আমরা অনেকেই কিন্তু অটো ইমিউন এই কথাটার সাথে খুব একটা পরিচিত নই।
তো সেই ব্যাপারে আপনি কি বলবেন? মানে অটো ইমিউনটা কিভাবে কাজ করছে আমাদের শরীরে? তো নরমাল ইমিউনিটি যেরকম আমি বললাম সেটা আমাদের একটা সেলফ ডিফেন্স দিচ্ছে। হুম, অটো ইমিউনিটি এক্ষেত্রে আমাদের শরীরের যে বলুন অর্গ্যানগুলো বা যে বাকি যে আমাদের অর্গ্যানগুলো রয়েছে হুম, সেগুলোর প্রত্যেকটা আইডেন্টিফিকেশন আমাদের ইমিউনিটি জানে যে এটা আমাদের শরীরের অর্গ্যান, হুম, এর এগেনস্টে আমরা রিয়াক্ট করব না। দ্যাট ইজ দ্য নর্মাল রুল। ঠিক। বাট অটো ইমিউনিটিতে এই ব্যালেন্সটা চলে যায়। শরীর এই আইডিয়াটা করতে পারে না যে কোনটা তার সম্পূর্ণ সেলফ এবং কোনটা তার বাইরের। তো সেক্ষেত্রে সেই নিয়ন্ত্রণটা হারিয়ে যাওয়ার জন্য শরীরের যে কোনো অঙ্গকে ও বাইরের বলে ভেবে অ্যাটাক করে দেয়। তো হুম। দিস ইজ ক্লিয়ারলি অটো ইমিউন। সো আচ্ছা, মানে হুম, তাহলে ডক্টর আমাকে একটা কথা বলুন। হুম, আমি কি করে বুঝবো যে আমার মধ্যে এই অটো ইমিউন ডিজিজটা রয়েছে? এইটা সাধারণ মানুষ বুঝবে কি করে? যে কারণ এই তো ভেতরে, ভেতরে চলছে হুম, শরীরের হুম, মধ্যে। হুম। তো এর কি করে বোঝা যাবে? এর বহিঃপ্রকাশটা কি? তো অটোইমিউন ডিজিজের খুব ভ্যারিড ম্যানিফেস্টেশন হয়। আচ্ছা। মানে যে কোনো এরম সিঙ্গেল জিনিস নেই যে একটা জিনিস দেখলেই আমরা বুঝতে পারবো। তো হুম, বিভিন্ন রকমের অটোইমিউন ডিজিজ রয়েছে এবং বিভিন্ন রকম অটোইমিউন ডিজিজের বিভিন্ন রকমের বহিঃপ্রকাশ হতে পারে। হুম, তো বেসিক্যালি যেটা হয় যে অটোইমিউন ডিজিজে প্রত্যেকটি সিস্টেমের এগেনস্টে যখন এক এক করে ইমিউনিটি কাজ করতে থাকে সেক্ষেত্রে তার লক্ষণগুলো আমরা দেখতে পাই। যেমন যদি স্কিনের এগেনস্টে কাজ করে সেক্ষেত্রে আমরা স্কিনে র্যাশ দেখতে পাই, বা রোদে গেলে অনেকের ইচিং হয়, বাটারফ্লাই র্যাশ হয়, বা মুখের ক্ষেত্রে একটা লাল ভাব চলে আসে। সেরকম জয়েন্টকে অ্যাটাক করে, জয়েন্টকে হুম, অ্যাটাক করলে বাত হতে পারে, সেক্ষেত্রে যেটা হয় জয়েন্ট ফুলে যায়, আমরা যেটাকে আর্থরাইটিস নামে জানি। নেক্সট মাসেলে বা পেশিতে প্রদাহ তৈরি হতে পারে বা ইনফ্লামেশন, সেখান থেকে রোজকার কাজ করা বা হুম, সিঁড়ি ওঠানামা করা যেগুলো প্রবলেম ক্রিয়েট করে। এছাড়া বিভিন্ন রকম লাঙে, হার্টে এগুলোতেও অ্যাফেক্ট করতে পারে। সেক্ষেত্রে বিভিন্ন অর্গ্যান সিস্টেম হিসেবে তারা ম্যানিফেস্ট করে। আচ্ছা। এই অটো ইমিউন ডিজিজের মধ্যে তো নিশ্চয়ই অনেকগুলো রোগ রয়েছে। হুম। সেগুলোর নাম কি একটু ছোট্ট করে বলবেন? হ্যাঁ, তো অটোইমিউন ডিজিজটাকে যদি আমরা বেসিক্যালি খানিকটা ক্লাসিফাই করি সিম্পলি, তো কিছু রোগ যেগুলো মাল্টি সিস্টেম মানে অনেকগুলো সিস্টেমে ছড়িয়ে হুম, পড়তে পারে, হুম, সেগুলো যেমন কানেকটিভ টিস্যু ডিজিজ, তার মধ্যে পড়ে লুপাস বা এসএলই, রুমাটয়েড আর্থরাইটিস যেটা শুধুমাত্র জয়েন্টের নয় সেটা বাকি অর্গানকেও অ্যাফেক্ট করতে পারে। হুম, এছাড়া ভ্যাসকুলাইটিস বা যেক্ষেত্রে আমাদের রক্তবাহী নালীগুলো ইনফ্লেমড হয়ে যায়, মানে রক্তবাহী নালীর মধ্যে ঠিক ইমিউন অ্যাটাক হওয়ার জন্য প্রত্যেকটি অঙ্গে সমানভাবে বা ভালোভাবে রক্ত পৌঁছয় না। হুম, সেক্ষেত্রে আমরা আলাদা করে প্রত্যেকটি অর্গানের আলাদা আলাদা করে প্রবলেম দেখতে পাই। এছাড়াও কিছু আর্থারাইটিস জনিত রোগ আছে যেমন অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিস বা সোরিয়াটিক আর্থারাইটিস, যেখানে স্কিন এবং জয়েন্ট দুটোই ইনভলভড হয়, এগুলো আমরা দেখতে পাই। তার মানে ধরুন আমার জয়েন্ট পেইন হচ্ছে। হুম, তার মানেই আমার এটা আ একজন অর্থোপেডিক বা যিনি হুম, আর্থ্রাইটিস দেখছেন সেইরকম ডক্টরের কাছে গেলাম বা আমার হুম, স্কিনে র‍্যাশ হচ্ছে মানে আমি ডার্মাটোলজিস্টের কাছে হুম, ছুটলাম। সেরকমটা কিন্তু নয়। মানে হতে পারে এটা কেবলমাত্র স্কিন ডিজিজ নয় বা কেবলমাত্র আপনার জয়েন্ট পেইন নয়। এটার ভেতরে লুকিয়ে থাকতে পারে এইরকম একটা ভয়ংকর ব্যাপার। যেটা হয়তো খুব একটা ভয়ের বিষয় নয়। হয়তো অবশ্যই হুম, কন্ট্রোল করা যায় রোগটাকে। তো সেটাও কিন্তু মানুষের একটা সচেতনতার অভাব রয়েছে। অবশ্যই। সে বিষয়ে আপনি কি বলবেন? মানে কিভাবে আমি বুঝবো যে আমার এটা একটা সাধারণ জয়েন্ট পেইন নয়, হুম। আমার বোধহয় একজন রিউমাটোলজিস্টের সাথে কথা বলা প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা যেটা বলি ইউজুয়ালি কখন থেকে শুরু হলো এবং কতদিন চলছে। হুম, নরমাল স্ট্রেস বা অন্য কোনো ইনজুরি থেকে যদি জিনিসগুলো শুরু হয় তো সেটার একটা টাইমিং আছে। হুম, মানে শুরু হলো ২ সপ্তাহ থাকলো, ৪ সপ্তাহ থাকলো, ফাইন। যখন সেই ব্যথাগুলো পারসিস্টেন্টলি কারোর মধ্যে থাকতে থাকছে এবং বিশেষত যখন আমরা দেখব যে শুধুমাত্র পেইন নয়, জায়গাটা ফুলে যাচ্ছে এবং জয়েন্টগুলো ফুলে যাচ্ছে বা জল জমে যাচ্ছে, যেগুলোকে বলা হয় মাঝে, মাঝে কিছু লোকেদের ক্ষেত্রে জল বের করতেও হয়। হুম, তো সেই জিনিসগুলো হচ্ছে আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা তখন রিউমাটোলজিস্টের কথা ভাববো। ডার্মাটোলজিস্টের ক্ষেত্রেও বেশ কিছু স্কিন ডিজিজ আছে যেগুলো শুধুমাত্র স্কিনের মধ্যে হয়। বেশ কিছু অটোইমিউন ডিজিজ আছে যা শুরুর সময় শুধুমাত্র স্কিনেরই প্রবলেম হয়। হুম, অনেক বছর হয়তো লেগে যায় গিয়ে অন্য আরেকটা সিস্টেমকে অ্যাটাক করতে। প্রত্যেকটা ডিজিজের তার সেলফ স্পেসে এগোয়। হুম, তো হুম, সেক্ষেত্রে হয়তো কনসাল্টে যদি আমরা দেখি যে হ্যাঁ, এই রোগগুলো চলছে কিন্তু তা সত্ত্বেও বারবার ফেরত আসছে, একবারে ক্লিয়ার আউট হয়ে যাচ্ছে না, হুম, সেক্ষেত্রে আমরা তখন ভাববো যে এটা সেকেন্ডারি অন্য কজও থাকতে পারে। হুম। যেহেতু সচেতনতার অভাব রয়েছে, হুম, সেহেতু আমরা অনেক সময় রোগে আক্রান্ত হওয়ার পরেও একটু ডিলে করে একটু নিজেদের আ ব নিজেদের কারণেই ডিলে হতে এমন সময় ডক্টরের কাছে গিয়ে পৌঁছলাম যে সময়টা ডক্টর বলছেন যে একটু বেশিই দেরি করে ফেললেন।
তারপর কি মানে ভয় পেয়ে গুটিয়ে যাব নাকি তারপরেও লড়াই করে আবার জিতবো এরকম একটা ভাব থাকা দরকার? তো অবশ্যই লড়াই করতে হবে। ঠিক, ভয় পেয়ে গুটিয়ে যাওয়াটা ইজ নট অ্যান অপশন ঠিক। ইন এনি ফিল্ড। কোনো দিক দিয়ে আমরা সেটা কখনোই ভাববো না। হুম, অবভিয়াসলি এটা একটা বাস্তব প্রবলেম যে মোস্ট অফ দ্য টাইম যখন পেশেন্টগুলি পৌঁছয় অলরেডি অনেক বিক্ষিপ্তভাবে তারা পরামর্শ আলোচনা করেছে। বিশেষত এখনকার দিনে অনলাইন, অফলাইন হুম, সব কিছু অ্যাভেলেবেল। তো তারপরে গিয়ে রোগটা অনেকটা বেড়ে গেলে তাকে কন্ট্রোল করতে আমাদের বেশ বেগ পেতে হয়। হুম, দ্যাট ইজ ওয়ান থিং। কিন্তু তার মানে এই নয় যে রোগটা আছে বলে আমরা একদম হাত গুটিয়ে বা হাত ছেড়ে রেখে দেবো যে হ্যাঁ এই রোগ হয়ে গেছে, আমার আর কিছু করা যাবে না। ঠিক। অবশ্যই এখনকার টাইমে আমাদের কাছে অপশানস আছে। বিভিন্ন স্টেজের জন্য বিভিন্ন রকম অপশান আমাদের ক্ষেত্রে অ্যাভেলেবেল। একদম। এবং এই রোগে যদি আক্রান্ত হয়েই পড়েন একজন ব্যক্তি, সেক্ষেত্রে তার লাইফস্টাইলে কি পরিবর্তন হবে? তার কি, কি করা উচিত, কি, কি করা উচিত নয়? সেটা যদি একটু বলেন। তো লাইফস্টাইলে আমরা যেটা বলি হেলদি লাইফস্টাইল মেনটেন করা। হুম, তো হেলদি লাইফস্টাইলের মধ্যে একটা পার্ট পড়ে খাবার। হুম, অবশ্যই খাদ্যাভ্যাস নরমাল রাখতে হবে যাতে ব্যালেন্স ফুড আপনি ইনটেক করেন এবং যে কোনো রকমের জাঙ্ক ফুড বা যাতে আমাদের ওয়েট গেইন হবে সেরকম ধরনের আমরা করব না, সেক্ষেত্রে ইনফ্লামেশনের মাত্রা বাড়তে পারে। সেকেন্ডলি আমরা যেটা বলবো নিয়মিত এক্সারসাইজ। অটোইমিউন ডিজিজে বা আর্থারাইটিসের ক্ষেত্রে নিয়মিত এক্সারসাইজ একটা ব্যালেন্সড ইমিউনিটিকে মেনটেন করতে সাহায্য করে। এবং থার্ডলি হচ্ছে মেডিসিন। অবভিয়াসলি আপনার যে রোগ আছে তাকে যদি আমাদের ভেতর থেকে ইন্টারনালি কন্ট্রোল করতে হয় তাহলে মেডিসিন একটা গুরুত্বপূর্ণ পার্ট। হুম, শুধুমাত্র যে খাবার বা লাইফস্টাইল দিয়ে সেটা পরিপূরকভাবে হবে সেটা নয়। ওটা একটা পার্ট হলেও এটা আরেকটা সেকেন্ড পার্ট। হুম। মানে এখানে দেখা যাচ্ছে যে আমার ইমিউনিটি সিস্টেম, হুম, আমার যে ইমিউন সিস্টেম সেটাই একটুখানি বেঁকে বসলে সেটা আবার অটো ইমিউন হয়ে যাচ্ছে। একদম। তো অটো ইমিউন মানেই যে সেটা খুব ভালো হচ্ছে, খারাপ হচ্ছে তেমনটা নয়। সেটা সময়ের সাথে, সাথে এবং শরীরের মধ্যে কখন সে প্রোঅ্যাক্টিভ হয়ে যাবে, কখন সে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে সেই ব্যাপারটার মধ্যে দিয়ে চলছে। হ্যাঁ, তো এটা অ্যাকচুয়ালি ডিসরেগুলেটেড ইমিউনিটি। হুম, মানে রেগুলেশন বা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। এ হুম, জানে না ব্যালেন্সটা কি করে মেইনটেইন করতে হবে নরমাল হিউম্যান বডিতে। তো এটার মানে এই নয় যে খুব স্ট্রেংথ আমাদের ইমিউন অনেক স্ট্রং হয়ে গেছে, নাই আমরা এটা বলবো আমাদের ইমিউন অনেক উইক হয়ে গেছে। হ্যাঁ, যেখানে সেরকম রোগও আছে যেখানে ইমিউনিটি খুব উইক হয়ে যায়, যেগুলো আমরা ইমিউনো ডেফিসিয়েন্সিস বলি হুম, এবং এক্ষেত্রে আমরা বলবো ব্যালেন্সটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক। তো স্বাভাবিক ভারসাম্য যেটা বডির মেইনটেইন করার কথা সেটা হচ্ছে না। আচ্ছা। আচ্ছা ডক্টর অটোইমিউন হলেও স্কিনে অ্যালার্জির একটা ব্যাপার আসছে, স্কিনে র্যাশ হচ্ছে। এবার অটোইমিউন সংক্রান্ত অ্যালার্জি এবং আমাদের দৈনন্দিন জীবনে যে অ্যালার্জি, কেউ বলছে আমার বেগুন খেলে ইচিং হুম, হচ্ছে, কেউ বলছে ডিম খেলে ইচিং হুম। হচ্ছে। তো এর ফারাকটা কতটা এবং সাধারণ মানুষ বুঝবেন কি করে যে এটা আমার অটো ইমিউনের স্কিন র্যাশ নাকি আমার এই বেগুন খেয়ে নিলাম বলে আমার একটা সমস্যা হচ্ছে? হ্যাঁ, ফারাকটা কিভাবে তো করব? অ্যালার্জিও এক ধরনের ইমিউনিটি রিলেটেডই প্রবলেম। তো হুম, আমরা সেটা বলবো এক্ষেত্রে অটোইমিউনিটিতে যেটা আমরা বললাম এক্ষেত্রে ভারসাম্যটা রাখতে পারে না যে কোনটা সেলফ কোনটা নন সেলফ, কোনটা আমার কোনটা আমার শরীরের বাইরে। অ্যালার্জির ক্ষেত্রে কি হয় কিছু ইনার্ট সাবস্টেন্স মানে যেগুলো দৈনন্দিন জীবনে আমাদের প্রবলেম দেওয়ার কথা না, হুম, কিন্তু কিছু কিছু ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে সেই ইনার্ট সাবস্টেন্সের এগেনস্টেই ইমিউনিটি মিসফায়ার করে দেয়। তার মানে এমনিতে হয়তো নরমালি কোনো লোক বেগুন বললেন বা খাবার যে কোনো বা ওষুধ হুম, বা যে কোনো হতে পারে পোশাকের কোনো রকম কোয়ালিটি মেটেরিয়াল থেকেও হতে পারে। তো হুম, সেগুলোর এগেনস্টে যখন ইমিউনিটি মিসফায়ার করে ফেলে বা এটা একটা অ্যালার্ম সিস্টেম টাইপের, অ্যালার্ম দেয় বডিকে যে আমার এর থেকে প্রবলেম হচ্ছে। সেক্ষেত্রে অ্যালার্জিতে ইউজুয়ালি এটা সেলফ কন্টেন্ট মানে ২৪ ঘন্টার ওপরে ইউজুয়ালি যায় না। আমরা বেশিরভাগ সময় দেখবেন র্যাশ যেগুলো হয় সেগুলো খুব ইচি বা সেগুলোতে চুলকোয় হুম, এবং সেগুলো ক্ষণস্থায়ী, সেগুলো রেড হয়ে যায় এবং ক্ষণস্থায়ীটাই হচ্ছে মেন আ প্র যেটা আমরা ডিমার্কেশন হিসেবে বলতে পারি। হুম, হুম, তো এইগুলোকে আর্টিকেরিয়া বলে। এছাড়াও অ্যালার্জির আরও টাইপ হয় যেমন অ্যাজমা হতে পারে, কারুর রাইনাইটিস হতে পারে বা বারবার কোনো রকম ডাস্টে গেলে বা প্রবলেমে গেলে ইউজুয়ালি নাক ঝরার যে ব্যাপারগুলো হুম, থাকে হুম, সেগুলো হচ্ছে অ্যালার্জির হুম, পিওরলি। হুম, আর অটোইমিউন ডিজিজের ক্ষেত্রে আমাদের উইদিন সেলফকে অ্যাটাক করার জন্য প্রবলেম হচ্ছে নট দ্য আউটার সেলফ। হুম। তার মানে যদি আমার বাইরের কিছু খাওয়া থেকে হোক বা ডাস্ট থেকে হোক যে অ্যালার্জি গুলো হবে সেগুলো ক্ষণস্থায়ী হবে, একটা নির্দিষ্ট সময়ের পর সেটা কন্ট্রোল করা যাবে বা নিজে থেকেই ঠিক হয়ে গেল। উইথ অর উইদাউট মেডিকেশন। একদম। আবার ইয়েস। যদি অটোইমিউনের জন্য একজন ব্যক্তির যদি দীর্ঘদিন ধরে কোনো স্কিনে অ্যালার্জি বা একটা নির্দিষ্ট জায়গায় একটা স্পট, তাহলে অবশ্যই কিন্তু সেটা হতে পারে যে
তার অন্যতম একটা কারণ হতে পারে অটো ইমিউন, সেক্ষেত্রে রিউমাটোলজিস্টের ইয়েস, সাথে কনসাল্ট ইয়েস। করাটা জরুরি। বেশ। আচ্ছা ডক্টর, এবার আমাকে একটা কথা বলুন যে অ্যালার্জি নিয়ে না আমাদের অনেকের বক্তব্য এইরকম, সবাই তো সবটা পড়াশোনা না করেই কথা বেশিরভাগটাই বলতে অভ্যস্ত। তো বিষয়টা হচ্ছে অনেকেই মনে করেন যে অ্যালার্জিটা খানিকটা সাইকোলজিক্যাল। আরে ওকে বেগুন খাওয়াচ্ছ, ওকে বুঝতে দিও না, ও ও যদি জানে যে ও বেগুন খাচ্ছে তাহলেই ওর রিঅ্যাক্ট হয়, ও না জেনে খেলে কিছু হয় না। এটা কতটা সত্যি বলুন তো? মানে সত্যি কি অ্যালার্জিটা খানিকটা সাইকোলজিক্যাল, যে আমি জানি আমি বেগুন খাচ্ছি বলি আমার রিঅ্যাক্ট করছে? তো সত্যি এটা সাইকোলজিক্যাল নয়। অ্যালার্জি ইজ অ্যান রিয়েল প্রবলেম অ্যান্ড আমি বলবো এটা ওয়ার্ল্ডে ওয়ান অফ দ্য কমনেস্ট প্রবলেম। হুম, বাট কিছু কিছু সময় এইটা হয় যে স্ট্রেস ইজ অ্যান অ্যানাদার ট্রিগার। যদি কোনো রকমে আমাদের মেন্টাল বা ফিজিক্যাল স্ট্রেস থাকে, সেক্ষেত্রে হয়তো ট্রিগার আউট করতে পারে, ইমিউনিটিটাকে কিক আউট করতে পারে যে হ্যাঁ, কিক স্টার্ট হয়ে গেল। হুম, কিন্তু যদি কোনো লোক বা কোনো মানুষের যদি কোনো জিনিসের প্রতি অ্যালার্জি থাকে, হুম, তো সেই জিনিসের প্রতি সে রিঅ্যাক্ট করবে। শুধুমাত্র সাইকোলজিক্যাল বলে সেটাকে কাটিয়ে দেওয়াটা অনেকটা মিথ বলেই আমার মনে হয়। ঠিক, এবং সেক্ষেত্রে আমাদের তার হিসেবে অ্যাকশন নেওয়াটা উচিত। ঠিক। আচ্ছা তাহলে কিছু সাধারণ অ্যালার্জির যদি উপকরণ হয় বা কিছু সাধারণ অ্যালার্জির সিম্পটম বলুন, হুম, বা এগুলো সাধারণ, খুব হুম। একটা ভয়ের বিষয় না, বা হয়তো ডাক্তার দেখানোর প্রয়োজন হতে পারে, সেটা কি কি হতে পারে? কোন কোন কিভাবে ক্যাটেগরাইজ করব আমরা? তো ইউজুয়ালি অ্যালার্জি আমি যেরকম বললাম বিভিন্ন সাবস্ট্যান্সের এগেনস্টে হয়। হুম, তো মোস্ট কমন হচ্ছে ফুড অ্যালার্জিস। তো হুম, ফুডের বিভিন্ন রকমের অ্যালার্জেন বা কারুর হয়তো দুধের প্রোডাক্ট থেকে প্রবলেম হয়, কারুর হয়তো কোনো অন্যরকম বেগুন বা অন্যরকম প্রবলেম হতে পারে। সেটা ছাড়া বিভিন্ন রকম পোশাকের যে এক্সাক্ট মেটেরিয়াল থেকেও প্রবলেম ক্রিয়েট হয়। হুম, এছাড়া আমরা বলতে পারি ওষুধ, প্রচুর রকমের ওষুধ, ব্যথার ওষুধ বা অ্যান্টিবায়োটিক্স এগুলো থেকেও লোকের অ্যালার্জি থাকতে পারে। হুম, আর অ্যালার্জির ক্ষেত্রে যেটা লক্ষণ আমরা পাই সেটা হচ্ছে হয় স্কিনে প্রবলেম বা আর্টিকেরিয়া বা চুলকুনি বা র্যাশ হয়ে যাওয়া। এছাড়া হতে পারে অনেকের রাইনাইটিস, যেক্ষেত্রে নাকের বা গলার সুরসুর করে এবং জল পড়তে থাকে, এই প্রবলেমগুলো হয়। কারুর চোখে প্রবলেম হয়, চোখ লাল হয়ে যায়, সেখান থেকে জল পড়তে পারে, সেটাকে আমরা হুম, অ্যালার্জিক কনজাংটিভাইটিস বলি। এবং কিছু কিছু ক্ষেত্রে ফ্যামিলিয়াল সাসেপ্টিবিলিটি থাকলে অ্যাজমাও হয়, হুম, যেক্ষেত্রে আমাদের ব্রঙ্কোস্পাজম হয় বা আমরা ঠিক মতো এয়ার যে এন্ট্রি সেটা নিতে পারি না। এই হুম। প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টের দরকার পড়ে। যখন বারবার হচ্ছে তখন অবশ্যই সেটাকে নোটিস করা উচিত, সেটাকে ফেলে রাখা উচিত নয় এবং সেই হিসেবে আমাদের স্টেপ নেওয়া উচিত। একদমই তাই। কারণ যদি যতটা সময়ের মধ্যে সবটা হলে হুম, বোধহয় বিষয়টাকে একটু কন্ট্রোল ইয়েস। করা যায়। কারণ আমরা অনেক সময়ই জানি না হয়তো যে আ একজন মানুষ প্রত্যেকদিনের জীবনযাত্রায় একটা খাবার খাচ্ছেন, তারপরে তার একটু আনইজি ফিল হচ্ছে। হুম, অ্যালার্জি মানে সবসময় যে সেটা কখনো, কখনো আ শ্বাসকষ্ট হবে, অ্যাজমা হবে বা স্কিন অ্যালার্জি হবে তা না। হতে পারে যে একটা আনইজি ফিল, একটা ভেতরে হয়তো খাবারটা খাওয়ার পর একটা ব্লোটিং এর একটা সমস্যা, সেটাও কি অ্যালার্জি হতে পারে? দেখুন সেটা ডিরেক্টলি অ্যালার্জির সাথে লিঙ্ক করা মুশকিল। তবে কিছু কিছু প্রবলেম আছে বা অ্যানাফাইল্যাক্সিস বা অ্যানজিওইডিমা, যেক্ষেত্রে আমাদের ভেতরের জিআই সিস্টেমেও বা হুম, গাটেও প্রবলেম ক্রিয়েট হয়। সেক্ষেত্রেও অনেক সময় দেখা যায় প্রচণ্ড পেট ব্যথা করছে বাট কোনো কজ খুঁজে পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে আমাদের একটুখানি সচেতন থাকতে হবে। অ্যালার্জি ইউজুয়ালি খুবই নেইভ, তো খুবই বিনাইন বলতে পারেন, যেক্ষেত্রে ইউজুয়ালি প্রবলেম হয় না। হুম, কিন্তু অনেক সময় রিপিটেড এক্সপোজার একই জিনিসের সেকেন্ড বা থার্ড টাইম এক্সপোজারে হতে পারে সেটা লাইফ থ্রেটেনিং হয়ে যায়। হুম, সেক্ষেত্রে হতে পারে আমাদের প্রচণ্ড রকম পেটে ব্যথা হচ্ছে বা সেক্ষেত্রে হতে পারে হট করে শ্বাসনালীতে ইডিমা হওয়ার জন্য চোকিং সেন্সেশন হয়ে যাচ্ছে। তখন সেগুলো খুবই ইমার্জেন্সি সিচুয়েশন এবং তখন তৎক্ষণাৎ আমাদের ইমার্জেন্সিতে গিয়ে তার জন্য ট্রিটমেন্ট করা উচিত এবং সেটা প্রায় আমি বলবো ফুল প্রুফ রিভার্সেবল, হুম। যদি সময়ের মধ্যে সেটা ধরা যায়। যদি টাইম অতিক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে আমাদের পক্ষে খুব প্রবলেম হয়। আচ্ছা ডক্টর, এই যে কোভিডের পর হুম। আমাদের অটো ইমিউন ডিজিজ সম্পর্কে আমরা একটু বেশি জানছি, প্রচুর মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন। কোভিডের আগে যতটা না শুনতাম, কোভিডের পর যেন মনে হচ্ছে যে সংখ্যাটা একটু বেড়ে গেছে। এটার কি কারণ হতে পারে? মানে এটার সাথে কি কোভিড রিলেটেড? তো কোভিডের পর কোভিড একটা মেজর ব্রেক থ্রু ফর হুম, লাস্ট 2-3 ইয়ার্স ধরে। ভাইরাস ডিপেন্ডেন্ট এতটা বড় আকারের হয়তো এপিডেমিক ঠিক। আমরা খুব একটা দেখিনি আগে। হ্যাঁ, হয়েছে এর আগেও বিভিন্ন রকমের। তো কোভিডের পরে যেটা হয়েছে না, প্রত্যেকটা মানুষের তার ইমিউন রেসপন্স কোভিডটাকেও ক্লিয়ার আউট করেছে এবং কোভিডের জন্য আমরা পরবর্তী ক্ষেত্রে লং কোভিড বা ক্রনিক ফ্যাটিক সিনড্রোম এইসবগুলো আরও জানতে পেরেছি। সেক্ষেত্রে ভাইরাসটাকে তাড়াতে গিয়ে বডি কিছু কিছু অ্যান্টিবডি হুম, বা তার যে ডিফেন্স মেকানিজম সেটা তারা তৈরি করে
এবং সেটা অনেক সময় মিসবিহেভলি বা মিসচিফলি আমাদেরই অর্গানকে অ্যাটাক করে নেয়। তো কোভিডের পরবর্তী ক্ষেত্রে অটোইমিউন ডিজিজের সার্জ এটা খুবই কমন এবং এটার পেছনে এভিডেন্স আছে। যে কোনো রকম রিউমাটয়েড আর্থ্রাইটিস কোভিডের আগে যার খুব কন্ট্রোলে ছিল তার হট করে বেড়ে গেছে, বা লুপাস যার আগে কন্ট্রোলে ছিল তার খুব হট করে বেড়ে গেছে। তো এগুলো এভিডেন্স ওয়াইজ দেখা গেছে যে ইমিউনিটিটা আরও ডিসরেগুলেটেড হয়ে গেছে, মানে যে ব্যালেন্সটা যাদের মেনটেন ছিল সেই ব্যালেন্সটাও ঠিকমতো করে অনেকের ক্ষেত্রে মেনটেন হয়নি এবং হ্যাম্পার হয়ে গেছে। সেটা যেহেতু ভ্যাকসিনেশন এর একটা অন্যতম কারণ এবং এই লাইফস্টাইল। তো ভ্যাকসিনেশন একটা সেপারেটলি প্রবলেম। ভ্যাকসিনেশন অ্যাকচুয়ালি প্রবলেম না। ভ্যাকসিনেশনের ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা ইনঅ্যাক্টিভ ভাইরাস দিয়ে দিই বা বিভিন্ন ক্ষেত্রে আমরা লাইভ ভাইরাসও দিয়ে দিই এবং বডির মেমোরি সিস্টেমটাকে ট্রিগার করি। তো আমরা চাই যে বডি এটা মনে রাখুক যে এর এগেনস্টে আমাকে রেসপন্স করতে হবে। দ্যাট ইজ দ্য ওয়ে উই ডু ভ্যাকসিনেশন। যে কোনো ধরনের রোগের জন্য আমরা যখন ভ্যাকসিনেশন করি এটাই আমাদের মূল মন্তব্য থাকে। ভ্যাকসিনেশনে অনেক সময় কিছু অ্যাডজুভেন্ট বা এক্সট্রা অ্যাডেড মেটেরিয়াল থাকে যেটা ভ্যাকসিনের সেলফ লাইফ বা বাকিগুলোকে বাড়ানোর জন্য কখনো কখনো ভেরি রেয়ারলি হয়তো তার এগেনস্টে ইমিউনিটি একটুখানি সক্রিয় হয়। আদারওয়াইজ মেইন প্রবলেম ইজ দ্য ডিজিজ বা মেইন প্রবলেম ইজ দ্য ভাইরাসের অ্যাটাকের ফলে শরীরের যে রিঅর্গানাইজেশন অফ দ্য ইমিউন সিস্টেম, সেটা নট ডিরেক্টলি টু দ্য ভ্যাকসিন। ঠিক। আচ্ছা ডক্টর, আমাদের তো এখন প্রচন্ড পলিউশন বেড়ে গেছে। এই পলিউশনে যেভাবে শরীর রিয়্যাক্ট করছে সেটাও তো অ্যালার্জি এবং এই ইমিউন সিস্টেমটা একটু ঘেঁটে যাচ্ছে পলিউশনের জন্য। আজ থেকে অনেক বছর আগে আমাদের বাবা কাকারা যতটা ভালো থাকতেন, আমরা তো ততটা ভালো নেই বর্তমানে। আমাদের স্কিন বলুন, চুল বলুন, সবটাই মোটামুটি খুবভাবে বিপর্যস্ত। তো সে ব্যাপারে আপনি কি বলবেন? পলিউশন হচ্ছে আরেকটা ফ্যাক্টর যেটা হয়তো আমাদের ইমিউনিটিটাকে ডিসরেগুলেট করতে বা ইমিউনিটির ব্যালেন্সটাকে বিগড়তে হয়তো সাহায্য করছে। সো শুধু পলিউশন বলবো না, এয়ার পলিউশন এবং মাইক্রোপ্লাস্টিক। আমরা যেটা এখন বেশিরভাগ শুনছি যে আমরা এত কিছু প্লাস্টিক দিয়ে রিপ্লেস হয়ে গেছে দ্যান দ্য অর্গানিক থিং। তো সেক্ষেত্রে প্রচুরভাবে মাইক্রোপ্লাস্টিক বা ন্যানো প্লাস্টিক যে কণিকাগুলো বেরোচ্ছে সেগুলো দৈনন্দিন জীবনে আমাদের ফুডের সাথে চলে যাচ্ছে, আমরা যেগুলো ইউজ করছি সেগুলোর সাথে চলে যাচ্ছে এবং এগুলো একটা রাইজিং থ্রেট বলা যেতে পারে। তো যেরকম ভাইরাসের এগেনস্টে ইমিউনিটি একবার কিক স্টার্ট হয়ে গেলে তারপরে সেলফ ডিফেন্সটাও একটু গড়বড় হয়ে যায়, সেম যদি পলিউশনের জন্য আমাদের যে রক্ষা করার ব্যাপারটা সেটাও ইমিউনিটি দেখে। তো কিছু কিছু ব্যারিয়ার সিস্টেম আছে, যেরকম ধরুন আমরা যখন কোনো হাওয়া বাতাস টানি তখন সেক্ষেত্রে নস্ট্রিলের মধ্যে বা নাকের মধ্যে বেশ কিছু সিলিয়া থাকে যেগুলো ফিল্টার আউট করে দেয় বা সেগুলোকে হিউমিডিফাই করা। তো এটা নর্মাল সিস্টেমের মধ্যে পড়ে এবং সেক্ষেত্রে যদি আমাদের অনেক কিছু পার্টিকেল ম্যাটার চলে আসে সেগুলো আবার ইমিউনিটিকে ফরেন পার্টিকেলের একটা বোধ বা স্ট্রেস দিতে পারে এবং সেখান থেকে অটো ইমিউনিটি আরও বাড়তে থাকে। এখনের প্রতি যা এভিডেন্সে পাওয়া গেছে সেক্ষেত্রে এগুলো মেরিন লাইফে বা আমাদের হিউম্যান বিইংয়ের ক্ষেত্রে এগুলো একটা থ্রেট বা রাইজিং থ্রেট বলা যেতে পারে। একদম সমানুপাতিক হিসেবে যে এগুলো ডিরেক্টলি রোগগুলোকে একদম চেঞ্জ করে দিচ্ছে ডাইনামিক, সেগুলোর এক্ষুনি এভিডেন্স নেই, বাট সুন ইন রিসার্চ মেবি উইল গেট ইট। ওকে। আর আমরা এর থেকে প্রতিরোধ করব কি করে? মানে সবই তো বুঝলাম যে আমাদের পলিউশন বেড়ে গেছে এবং আমরা, হয় না কিছু কিছু সময় আমরা মানুষ তো সবটা শুনেও কখনো কখনো একটু মনে হয় যে না, স্টাইলটা বেশি ইম্পর্টেন্ট, এখন মাস্কটা পরা যাবে না বা মুখটা কভার করা যাবে না। কিন্তু ডাক্তার বললে আমরা একটু বেশি শুনি যে ডাক্তারবাবু বলেছেন মানে শুনতে হবে। তো সেক্ষেত্রে কিভাবে আমরা এটাকে একটু ব্যালেন্স করতে পারি? আমাদের দৈনন্দিন জীবনে এমন কি কি করব এই পলিউশন থেকে একটু বেঁচে, যাতে আমার ইমিউন সিস্টেমটাও একটু ব্যালেন্সড থাকে? তো সেক্ষেত্রে প্রথমেই আমাদের যে হ্যাবিটটা কোভিডের সময় আমরা ভালো হ্যাবিটগুলো নিয়েছিলাম সেগুলোকে আবার একটুখানি মেনটেন করার চেষ্টা করব। শুধু কোভিড ছিল বলেই যে মাস্ক পরছিলাম যাতায়াতের সময় সেটার দরকার নেই। আমরা ভালো হ্যান্ড হাইজিন শিখেছিলাম, হাউ টু ওয়াশ হ্যান্ড, প্রত্যেকবার বাইরে যাব যখন ফিরবো যখন হ্যান্ড ওয়াশ করব প্রপারলি। সেক্ষেত্রে আমাদের কি হয়, বাইরের যত কন্ট্যাক্ট বা পার্টিকুলেটেড ম্যাটার আসছে সেগুলো আমরা অবভিয়াসলি ক্লিন আউট করে ফেলি। এছাড়া নেক্সট পার্ট যদি আমরা প্লাস্টিকের ইউজ দিয়ে দেখি সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে প্লাস্টিকগুলো মোর অফ হিট রেজিস্ট্যান্স, যেগুলো থেকে আমরা বারবার কোনো খাবার হয়তো প্লাস্টিকের আজকাল সুইফট ডেলিভারির টাইমে বেশিরভাগ যে আমরা ইউটেন্সিল ইউজ করছি সেগুলো প্লাস্টিক। আমরা নিচ্ছি, রিহিট করছি, আবার রাখছি, আবার রিহিট করছি। তো দ্যাট ইজ নট এ গুড হ্যাবিট, বিকজ অল টাইম প্রত্যেকটা জিনিসের একটা থ্রেশহোল্ড থাকে। যখন বারবার আমাকে রিহিট করা হচ্ছে সেক্ষেত্রে তার কণিকাগুলো বা পার্টিকুলেটেড ম্যাটারগুলো ওর মধ্যে মিশে যাচ্ছে।
হুম, তো আমরা চেষ্টা করব সেক্ষেত্রে যতটা হবে ফ্রেশ ফুড, ফ্রেশ লাইফস্টাইল অ্যান্ড হ্যাবিটস, এবং যত সম্ভব আমাদের ক্ষেত্রে বাইরের ওয়ার্ল্ডে যখন আমরা রোজকার দৈনন্দিন জীবনে যাতায়াতের সময় হ্যান্ড ওয়াশিং এবং মাস্কটাকে একটুখানি প্রায়োরিটি দেওয়ার। বেশ। আচ্ছা ডক্টর, এই মুহূর্তে অটোইমিউন এই যে ডিজিজটা যে হারে বাড়ছে, এতে আপনাদের চিকিৎসা ব্যবস্থায় কিভাবে কি পরিবর্তিত হচ্ছে? এই আধুনিক চিকিৎসা ব্যবস্থা কিভাবে কাজ করছে এই ব্যাপারে? তো এখন আমাদের সবকিছু এভিডেন্স বেসড মেডিসিন। হুম, তার মানে আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে এই রোগের জন্য এই ওষুধগুলো এত ভালো কাজ করে, তারপরই আমরা এই চিকিৎসা ব্যবস্থায় নেমেছি। তো হুম, মডার্ন মেডিসিনে সব কিছু এখন এভিডেন্স বেসড মেডিসিন। অটোইমিউন ডিজিজের ক্ষেত্রে বিভিন্ন আলাদা আলাদা টাইপের ওষুধ হয়। সব ক্ষেত্রে হয়তো শুধুমাত্র ওষুধগুলোর মলিকুলার ওয়েট বেশি হওয়ার জন্য শুধুমাত্র হয়তো আমরা খাওয়ার ওষুধের অপশান সবসময় পাই না, সেক্ষেত্রে ইনজেক্টেবল বা বায়োলজিক্স ওষুধেরও দরকার পড়ে। প্রথম অটোইমিউন ডিজিজের ট্রিটমেন্টের জন্য আমরা যেটা একটা রোগীর জন্য ভাবি সেটা হচ্ছে প্রিসিশন, মানে সবার জন্য ব্ল্যাঙ্কেট থেরাপি নয়। দ্যার ইজ নট হুম, সেইং দ্যাট অল সাইজ ফিটস অল। তো হুম, সবার প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালের জন্য আলাদা আলাদা করে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান করা উচিত, হুম, এবং তার কতটা সিভিয়ারিটি আছে বা ডিজিজটা কত রকমের মেজর অর্গ্যানকে অ্যাফেক্ট করছে তার ওপর হিসেবে আমরা কতটা স্ট্রেংথে বা কতটা স্ট্রংলি রিয়্যাক্ট করব সেটা নির্ভর করে। তো এক্ষেত্রে ওষুধগুলোর মধ্যে কিছু আছে যেগুলো ইমিউনো সাপ্রেসিভ ওষুধ, কিছু আছে ইমিউনো মডুলেটর, এবং কিছু আছে বায়োলজিক্স। তো হুম, ইমিউনো সাপ্রেসিভ মানে যেগুলো আমাদের ইমিউনিটিটাকে কন্ট্রোল করে বা সাপ্রেস করতে পারে। হুম, ইমিউনো মডুলেটর মানে যে ওষুধগুলো আমাদের ইমিউনিটিটাকে মডুলেট করে কিন্তু সাপ্রেস করে না। হুম, যেমন এর মধ্যে অনেক কিছু মেথোট্রিক্সেট পড়ে, অ্যাজাথায়োপ্রিন পড়ে, এরকম কিছু খাবার ওষুধ পড়ে। হুম, সেরকম ইমিউনোসাপ্রেসিভের মধ্যেও বেশ কিছু মাইক্রোফেনোলিক অ্যাসিড পড়ে। নেক্সট হচ্ছে বায়োলজিক্স। বায়োলজিক্স একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা আমি বলবো লাস্ট ৫ থেকে ১০ বছরে খুবই অ্যাডভান্সড হয়েছে, এবং আগে হয়তো যেগুলো ইন্ডিয়াতে বা এখানে পাওয়া যেত না সেগুলো এখন অ্যাভেলেবেল। তো সেক্ষেত্রে দু রকমের ওষুধ হয়, যেটা আমরা বলি বায়োলজিক্স একটা ওরাল বা খাবারের ওষুধের অপশানে, আর হুম, হচ্ছে ইনজেক্টেবল। বেশিরভাগ বায়োলজিক্সগুলোই ইনজেক্টেবল অপশানে হয়। হুম, তার মধ্যে আমাদের অনেক সময় ভুল ধারণা থাকে যে আমাদের ইনজেকশন নিতেই হবে, এই করতেই হবে, ওই হুম, হবে না, সেই হবে না। অবভিয়াসলি সেগুলো খাবার ওষুধের সাথেও আছে, সেগুলো বায়োলজিক্স ইনজেকশনের সাথেও আছে, এবং সেগুলোর জন্য যা প্রিকশন সেগুলো আমরা ক্লিয়ারলি ডাক্তারবাবুর সাথে বসে ক্ল্যারিফাই করে নেবো যে এর জন্য কী স্টেপস আমাদের নেওয়া উচিত, তার আগে কী কী স্ক্রিনিং করা উচিত, এবং তারপরে কিভাবে আমরা মেনটেন করব। হুম, তো অটোইমিউন ডিজিজ যেহেতু ক্রনিক ডিজিজ বা খুব লম্বা সময়ের জন্য থাকে, তাই ট্রিটমেন্টও লম্বা সময়ের জন্য চলে। হুম, কমসে কম কিছু কিছু রোগে হয়তো ২ বছর, কিছু কিছু রোগে হয়তো ৫ বছর, এবং কিছু কিছু রোগে সেক্ষেত্রে যদি রোগ বারংবার আসে হয়তো আমাদের লাইফ টাইমও চিকিৎসা চালিয়ে যেতে পারে। এর মধ্যে বায়োলজিক্স যদি ইনজেকশনের কথা আমরা বলি, লুপাস, রুমাটয়েড আর্থ্রাইটিস এবং সোরিয়াটিক আর্থ্রাইটিস বা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস, এইসব রোগের জন্য আমাদের কাছে বিভিন্ন বায়োলজিক্স, টিএনএফ ইনহিবিটর বা ইনফ্লিক্সিম্যাব, অ্যাডালিমুম্যাব, গোলিমুম্যাব এই ধরনের একটা ক্লাস প্রযোজ্য। কিছু ক্ষেত্রে আমাদের রিটুক্সিম্যাব নামে এক ধরনের ওষুধ পাওয়া যায়, যেক্ষেত্রে আমাদের হয়তো ভর্তি হয়ে অ্যাডমিট হয়ে সেই ইনজেকশনগুলো দিতে হতে পারে। হুম। এছাড়াও টসিলিজুম্যাব এবং আলাদা IL-17 ইনহিবিটর। তো বিভিন্ন ধরনের বডির জন্য প্রয়োজনীয় যে মলিকিউল বা কিক স্টার্টারগুলো, সেগুলোকে অফ করার জন্য এই মেডিসিনগুলো খুব দরকার, এবং যে হুম। রোগে যে জিনিসটা অত্যাধিক পরিমাণে বেড়ে যাচ্ছে সেগুলোকে চেক করার জন্য আমাদের এটা প্রয়োজন। সেক্ষেত্রে অবশ্যই যদি কোনো রকম সিম্পটম মনে হয় যে না এটা আমার প্রত্যেক দিনের ব্যাপারের বাইরে চলে গেছে, এটা আমার এক আধ দিন হচ্ছে তা নয়, তাহলে অবশ্যই কিন্তু ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। এবং এই যে একটা হঠাৎ করে আমরা বেশি যে রোগটার সম্বন্ধে শুনছি, অটোইমিউন ডিজিজ, যেটা আগেও ছিল কিন্তু এই আফটার কোভিড যার বাড়বাড়ন্তটা একটু বেড়ে গেছে, তো সেই রোগটার সম্পর্কে যদি কিছু সচেতনতামূলক বার্তা আপনি আমাদের শ্রোতাদের জন্য রাখেন। অবশ্যই ইমিউনিটির ক্ষেত্রে প্রথম যেটা আমাদের বলার, এটা একটি গুরুত্বপূর্ণ সিস্টেম। যদিও আপনি চোখে দেখতে পাচ্ছেন না হার্ট, লিভার, লাংয়ের মতো, হুম, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ সিস্টেম যেটা আমাদের শরীরের নরমাল ব্যালেন্স মেনটেন করছে। সেটা বিগড়তেই পারে, ইনফেকশনের থ্রু দিয়ে বিগড়তে পারে, বা কিছু কিছু আমাদের জেনেটিক টেন্ডেন্সি থেকেও সেটা প্রবলেম হতে পারে। হলে সেটা টাইম ওয়েস্ট করে তার প্রতি খুব একটা লাভ নেই, কারণ যত সময় যাবে তত অসুখটা আরও জাঁকিয়ে বসবে। হুম, সেক্ষেত্রে আমাদের প্রম্পট থেরাপি করা বা কনসাল্ট করা খুব দরকার।
এবং কোনো রকম যদি এই সংক্রান্ত প্রবলেম ক্রিয়েট হয় যে আমাদের কোন ওষুধ চলবে না চলবে, ঠিক কী ধরনের হয়েছে, এই সচেতনতা অ্যাকচুয়ালি আমাদের জায়গায় এত ভালো করে ছিল না, যেটা আমরা চেষ্টা করছি যে এই সচেতনতাকে নিয়ে আসার জন্য। এবং সেক্ষেত্রে ডিরেক্টলি রিউমাটোলজিস্টের সাথে কনসাল্ট করা এবং তাদের সাথে ক্ল্যারিফাই করাটা খুব উচিত, সো দ্যাট আমরা শেয়ার ডিসিশন নিতে পারি। ডিসিশনটা শুধু যে আমার যে আপনাকে এটা নিতে হবে সেটা না, আপনার ক্ষেত্রে হয়তো কোনো সেক্ষেত্রে ইনক্লিনেশন থাকতে পারে যে আমার নেক্সট লাইফে এই প্ল্যান আছে, সেক্ষেত্রে আমরা সুটেবল অপশানটা ধরতে পারি। তো শেয়ার ডিসিশন মেকিং দরকার। আর ইমিউনিটি বুস্টারের কথা ভুলে গিয়ে আমরা নর্মাল হেলদি লাইফস্টাইল যদি মেনটেন করতে পারি, সেটাই আমাদের পক্ষে অনেক। ঠিক। থ্যাংক ইউ ডক্টর। আজ আমরা আমাদের পডকাস্টে যে বিষয়টা নিয়ে বহু চর্চিত একটা বিষয়, যেটা নিয়ে আমাদের মনে প্রচুর প্রশ্ন থাকে, অ্যালার্জি, ইমিউন সিস্টেম, সেটা নিয়ে বিশদে অনেকটা জানতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার আমাদের পরবর্তী পডকাস্টে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। নমস্কার।